এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা এখানে আলোচনা করব। বলছে হেসের সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত ব্যাখ্যা করো। অর্থাৎ হেসের সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্রকেই ফলো করে। কিভাবে ব্যাখ্যা করা যায়? এর ব্যাখ্যা করতে গেলে ধরে নিতে হবে, ধরি নিম্নে প্রদত্ত দুটি বিক্রিয়ার মাধ্যমে এ এবং বি বিক্রিয়া করে ডি উৎপন্ন করলো। একটার পথ কি এ প্লাস বি সরাসরি বিক্রিয়া করে ডি উৎপন্ন করেছে, সেক্ষেত্রে এনথালপির পরিবর্তন হচ্ছে -x কিলোজুল। ঠিক একইভাবে পাথ 2 বা দ্বিতীয় পথে এ বি বিক্রিয়া করে প্রথমে সি, সেক্ষেত্রে এনথালপির পরিবর্তন বা ওয়াই কিলোজুল পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। ওই সি পুনরায় ডিতে পরিণত হয়েছে এবং সেখানে জেড কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়েছে। তাহলে হেসের সূত্র অনুসারে যেহেতু উভয় প্রক্রিয়ার অন্তিম এবং প্রারম্ভিক এবং অন্তিম অবস্থা একই, তাই এদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা ধাপে সম্পন্ন হলে যে পরিমাণ তাপের উদ্ভব হয়েছিল, দুটো ধাপে সম্পন্ন হলে মোট তাপের যে উদ্ভব তার সাথে সমান হবে। এখন যদি দেখা যায় যে বলছে যদি আমরা একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন বিবেচনা করি, অর্থাৎ যদি এটা হতো ওয়াই প্লাস জেড, অর্থাৎ দ্বিতীয় পথে যখন বিক্রিয়া ঘটেছিল সেক্ষেত্রে যে মোট তাপের মান তারটা যদি প্রথম ধাপে সংগঠিত হলে মোট তাপের মানের থেকে বেশি হয়, তাহলে পাথ 2 বা দ্বিতীয় রাস্তার মাধ্যমে এ এবং বি বিক্রিয়া করে ডি উৎপন্ন করা যাবে এবং তাতে ওয়াই প্লাস জেড পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে। এবং এ পাতের বিপরীত বিক্রিয়ার মাধ্যমে ডিকে ভেঙে এ এবং বি উৎপন্ন করা যাবে, যেখান থেকে ওয়াই প্লাস জেড -x পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে। অর্থাৎ আমরা এ বি থেকে ডি উৎপন্ন করতে পারছি। এবার বলছে এ বি থেকে আমরা সি এবং সেই সি থেকে ডি, তাহলে বলছে যে এখানে তোমার ওয়াই, এখানে জেড পরিমাণ, এই দুটো তাপের পরিমাণ যদি এখানে এক্স এর থেকে বেশি হয়, তাহলে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া এই পথে ঘটিয়ে ডিটা উৎপন্ন করব। এবার সেই অপর একটা পদ্ধতির বিপরীত পদ্ধতির মাধ্যমে এ বিটাকে আবার পুনরায় ফিরে পাবো। তার মানে এ বির বিক্রিয়া ঘটিয়ে একটা রাস্তার মাধ্যমে কিছু শক্তি পেলাম, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আবার এ বিটাকে ফিরে পেলাম, অর্থাৎ কোনো পদার্থের অপচয় ছাড়াই আমরা শক্তি উৎপন্ন করতে পারছি। তাহলে তো এটা তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে অমান্য করছি বা শক্তি সংরক্ষণ সূত্রকে অমান্য করছি। সেটা কখনোই সম্ভব নয়। এটা তখনই সম্ভব হবে যদি এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হয়। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি যে শক্তির অপচয় ছাড়া অন্য কোনো পদার্থ বা শক্তি উৎপন্ন করা সম্ভব নয়। তাহলে এটা থেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্তই হচ্ছে হেসের সূত্র, বা হেসের সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র। এবার বুঝে দেখো হেসের সূত্রের প্রয়োগ, হেসের সূত্রের হিউজ প্রয়োগ আমরা একটা একটা করে দেখতে পাবো। কী রকম? বলছে কিছু কিছু যৌগ আছে যাতে সরাসরি গঠন তাপ নির্ণয় করা যায় না। যেমন ধরো এই C2H2, 2 অণু কার্বন সলিড প্লাস H2 গ্যাস বিক্রিয়া করলেই তোমার কিন্তু C2H2 গ্যাস উৎপন্ন হয় বা অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়া যদি বিক্রিয়া তাপের মান সরাসরি আমরা পরিমাপ করতে পারতাম তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না, কিন্তু এই বিক্রিয়ায় বলছে বিক্রিয়া তাপের মান সরাসরি পরিমাপ করা যায় না, আমাদের হেসের সূত্র প্রয়োগ করতে হয়। যেমন বলছে দেখো, এবার তাহলে C2H2 তার দহন তাপ দেওয়া আছে, দহন তাপের মান এখানে বলে দিয়েছে। গ্রাফাইট অক্সিজেন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ দেওয়া আছে, সেটা এখানে বলে দিয়েছে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন এর জলের গঠন তাপ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আগে যেমন ওই দহন বিক্রিয়াকে কাজে লাগিয়ে গঠন বিক্রিয়া তাপ গণনা করেছিলাম, ঠিক একই পদ্ধতিতে। অর্থাৎ আমাকে C2H2টাকে প্রস্তুত করতে হবে। তাহলে C2H2 আছে আমার 1 নম্বর সমীকরণ, তাহলে 1 নম্বর সমীকরণকে ডান দিকে আনতে হবে, মানে বিয়োগ করতে হবে। আর যেই বিয়োগ করব তাহলে দেখো আমার 5 2 অক্সিজেন, এখানে হাফ অক্সিজেন, এখানে 1 অক্সিজেন, আর এখানে কার্বন ডাইঅক্সাইড জল, এগুলোকে আমাকে বাদ দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এর গঠন তাপ যেটা হবে সেই গঠন তাপটা আমি এখানে ছোট্ট করে লিখছি,
একটা ডিফারেন্ট কালিতে, সেটা একটুখানি যদি বুঝি তাহলে পরিষ্কার হয়ে যাবে। কার্বন সলিড সেটা লাগবে 2 অণু, প্লাস হাইড্রোজেন গ্যাস সেটা লাগবে 1 অণু, তার সাথে C2H2 এই গ্যাস। আমাদের টার্গেট সমীকরণ হচ্ছে এইটা। তার মানে কার্বন এখানে আছে গ্রাফাইট, তাহলে 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি। তার সাথে হাইড্রোজেন আছে 1 অণু, এখানে 1 অণু, তার সাথে 3 নং সমীকরণ যোগ করে C2H2 আছে এখানে, এই সমীকরণের বাম দিকে ডান দিকে আনতে গেলে বিয়োগ করতে হবে, 1 নং সমীকরণ বিয়োগ করেছি। বিয়োগ করার ফলেই আমাদের কিন্তু ফাইনাল সমীকরণ এসে গেছে, এবং সেক্ষেত্রে ডেল্টা H0 মানটাও আমরা যেমন অপারেশন করেছিলাম 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি, তার সাথে 3 নং সমীকরণ যোগ করেছি, করে 1 নং সমীকরণ বিয়োগ করেছি, তাহলে বিক্রিয়া তাপের মানগুলো সেই রকমভাবেই আমরা যোগ বিয়োগ করেছি, করে দেখা গেছে যে টোটাল গঠন তাপের মান প্লাস 227.2, অর্থাৎ C2H2 বা অ্যাসিটিলিনের গঠন তাপ প্লাস 227.2, বা অ্যাসিটিলিন গঠিত হতে গেলে এই পরিমাণ তাপ আমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে। নাম্বার 2 অ্যাপ্লিকেশান বলছে যেখানে বিক্রিয়া তাপ সরাসরি গণনা করা যায় না, সেক্ষেত্রেও হেসের সূত্র প্রয়োগ করে আমরা বিক্রিয়া তাপ গণনা করতে পারি। যেখানে বিক্রিয়া তাপ সরাসরি গণনা করা যায় না, এর এক্সাম্পল আমরা আগে পড়েছি, মানে উপরের এক্সাম্পলটার মতোই একই এক্সাম্পল বলে এখানে কিন্তু আর এক্সাম্পল দেয়া হয়নি। রূপান্তর তাপ বলছে হিট অফ ট্রান্সফরমেশন। এবার হিট অফ ট্রান্সফরমেশন মানে কি, কিছু কিছু মৌল আছে যাদের একাধিক রূপভেদ আছে, তাহলে এক রূপভেদ থেকে অপর রূপভেদে রূপান্তরিত হতে গেলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাকেই বলছে তার হিট অফ ট্রান্সফরমেশন বা রূপান্তর তাপ। এই রূপান্তর তাপ বলছে সরাসরি নির্ণয় করা যায় না, তাহলে এক্ষেত্রে নির্ণয় করতে গেলে হেসের সূত্র আমাদের প্রয়োগ করতে হয়। এখন রূপান্তর তাপের ডেফিনেশনটা আমি এখানে লিখে দিয়েছি। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে একাধিক রূপভেদ বিশিষ্ট কোনো মৌলের 1 মোল পরিমাণ এক রূপভেদ থেকে অন্য রূপভেদে সম্পূর্ণরূপে রূপান্তরিত হলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে সেটাকেই বলছে তার হিট অফ ট্রান্সফরমেশন। যেমন ধরো বলছে সালফার মনোক্লিনিক, সালফার রম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, অনেক রকম রূপভেদ আছে। আমি মনোক্লিনিক থেকে রম্বিকে যাব। রম্বিক সালফার, সেখান থেকে আমাকে কনভার্ট করতে হবে, মনোক্লিনিক সালফার, সেখান থেকে আমাকে কনভার্ট করতে হবে রম্বিক। এই বিক্রিয়া ডেল্টা এইচ এর মানটা গণনা করতে হবে। এবার প্রথমে বলছে সালফার মনোক্লিনিক, অক্সিজেনের সাথে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করা হলো, সেক্ষেত্রে তার বিক্রিয়া তাপের মান -297.2 কিলোজুল পার মোল। ঠিক একইভাবে তোমার রম্বিক, তাকে পোড়ানো হলো, পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড হয়েছে, সেক্ষেত্রে 296.9 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। এবার 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ থেকে যদি আমরা বিয়োগ করে দিই, এই যে 2 নং সমীকরণ, এটাকে 1 নম্বর থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে রম্বিকটা বাম দিকের থেকে যাবে, আর মনোক্লিনিকটা বাম দিকে থাকছে, আর রম্বিকটা বিয়োগ হলে মানে ডান দিকে চলে যাবে, তাহলে অক্সিজেন অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড কেটে গেল। তাহলে এখান থেকে যদি আমরা শুধু বিয়োগটা করে দেখিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের মনোক্লিনিক টু রম্বিক 297.2 মাইনাস 296.9 বিয়োগ করলে তোমার -300 জুল পার মোল তাপ আমরা কিন্তু হিট অফ ট্রান্সফরমেশনের জন্য পেয়ে যাব। অর্থাৎ মনোক্লিনিক থেকে রম্বিকে হিট অফ ট্রান্সফরমেশনের মান হচ্ছে -300 জুল পার মোল। অর্থাৎ এই রূপান্তর সংঘটিত হলে 300 জুল তাপ উৎপন্ন হবে প্রতি মোলের জন্য। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার জল সংযোজন তাপ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিট অফ সলিউশন মানে দ্রবণ তৈরি হতে গেলে তাপ, হিট অফ ট্রান্সফরমেশন রূপান্তরের জন্য তাপ, হিট অফ ওয়াটার অ্যাডিশন জল সংযোজন তাপ। অর্থাৎ কোনো পদার্থের নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল অনার্দ্র মানে জল নেই, জল ছাড়া, আংশিক বা শোধক, আংশিক শোধক মানে অনার্দ্র হতে পারে বা আংশিক শোধক হতে পারে, সামান্য জল আছে, পুরোপুরি জল নয়, সেরকম পদার্থের ক্ষেত্রে হতে পারে। তাহলে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল অনার্দ্র বা আংশিক শোধক লবণ জল যোজিত হয়ে শোধক লবণে রূপান্তরিত হলে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় তাকেই বলছে উক্ত লবণের জল সংযোজন এনথালপি। আমি আবার একবার বলবো, 1 মোল পরিমাণ কোনো অনার্দ্র বা আংশিক শোধক লবণ জল যোজিত হয়ে বা
জল যুক্ত হওয়ার পর শোধক লবণে রূপান্তরিত হলে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয় সেটাকেই বলছে তার জল সংযোজন এনথালপি বা তাপ। যেমন বলছে ধরো ম্যাগনেসিয়াম সালফেট সলিড, তা 7 অণু জলের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম সালফেট, এটাকে বলা হবে অনার্দ্র। অনার্দ্র মানে আর্দ্রতা নেই বা জল নেই, আর এটাকে বলা হবে সিক্ত বা জল যুক্ত। অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট সলিড এর জল যোজন তাপ হচ্ছে 105 কিলোজুল। এখানে একটা ছোট্ট এক্সাম্পল আমাদের আলোচনা করা হয়েছে, বলছে কপার সালফেট সলিড তার সাথে 5 অণু কিলাস জল যুক্ত হয়ে কপার সালফেট 5 অণু কিলাস জল যুক্ত একটা সলিড কিলাস কিন্তু তৈরি হয়েছে। এর জন্য বলছে ডেল্টা H0 হাইড্রেশন বা জল সংযোজন তাপ আমাদের গণনা করতে হবে। আর যে ইনফরমেশানগুলো দেওয়া আছে, 1 অ্যাটমসফিয়ার চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার সালফেট সলিড এবং শোধক কপার সালফেট সলিড এর দ্রবণ তাপ যথাক্রমে, অর্থাৎ এরা যখন জলে দ্রবীভূত হয়ে মানে জলীয় দ্রবণ উৎপন্ন করে তাদের মান যেটা বলেছে -66.1 ও 11.5 কিলোজুল পার মোল। তাহলে এদের যেহেতু দ্রবণ তাপ বলে দিয়েছে, দ্রবণ তাপ মানে কপার সালফেটকে পর্যাপ্ত পরিমাণে জলে দ্রবীভূত করলে যদি কপার সালফেটের জলীয় দ্রবণ উৎপন্ন হয় সেক্ষেত্রে যে পরিমাণে এনথালপির পরিবর্তন হবে সেটাই হচ্ছে তার দ্রবণ তাপ। তাহলে কপার সালফেট অনার্দ্র, সেটাকে আমরা n মোল জলে দ্রবীভূত করেছি, যেখানে n হচ্ছে একটা অতি বড় সংখ্যা, মানে প্রচুর সংখ্যক অণু জল আছে, তার মধ্যে কপার সালফেটকে দ্রবীভূত করে কপার সালফেটের জলীয় দ্রবণ ব্যাকেটে অ্যাকোয়া তৈরি করেছি। সেক্ষেত্রে তার সলিউশন ডেল্টা H সলিউশনের মান হচ্ছে 66.1 কিলোজুল। ঠিক একইভাবে শোধক কপার সালফেট বা 5 অণু কেলাস জলযুক্ত যে কপার সালফেট, সেটাকে আমরা পর্যাপ্ত পরিমাণে জলে দ্রবীভূত করেছি। সেটাকে ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু এখানে 5 অণু কেলাস জল আছে, এখানে n মোল বা n অণু জল ছিল, সেখান থেকে n-5, কারণ 5 অণু জল তো এখানে অলরেডি আছে, তাহলে সেই জলে দ্রবীভূত করে কপার সালফেটের জলীয় দ্রবণ প্রস্তুত করা হলো। তাহলে এক্ষেত্রে হিট অফ সলিউশনের মানটা কিন্তু আমরা পাচ্ছি এইটা, ওটা বলে দিয়েছে। এই অবস্থায় আমাকে যেটা করতে বলেছিল, আমাদের টার্গেট সমীকরণটা একটুখানি আমরা দেখব। সেটা হচ্ছে কপার সালফেট তাতে 5 অণু জল যোগ করে কপার সালফেট 5H2O সলিড একটা বানাতে হবে। তার মানে আমাকে এইটা থেকে এই সলিডটা আনতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করে দিই, তাই করেছি দেখো। তাহলে কপার সালফেট প্লাস 5 অণু কিলাস জল, 5 অণু জল, তার সাথে সেটা যুক্ত হয়ে গিয়ে কপার সালফেট 5 অণু H2O, এবং সেক্ষেত্রে ডেল্টা H0 মান কিন্তু -77.6 কিলোজুল পার মোল। এইভাবে কোনো একটা লবণের আমরা জল সংযোজন এনথালপি বা জল যোজন এনথালপি আমরা বা জল সংযোগ এনথালপি ওয়াটার অ্যাডিশন এনথালপি গণনা করতে পারি। নেক্সট আমরা যেটা এখন আলোচনা করব সেটা হচ্ছে আয়নের প্রমাণ গঠন তাপ। অর্থাৎ প্রমাণ অবস্থায় অসীম লঘু দ্রবণে 1 মোল পরিমাণ কোনো আয়ন গঠিত হলে এনথালপির যে পরিবর্তন ঘটে, প্রমাণ অবস্থায় অসীম লঘু দ্রবণে 1 মোল পরিমাণ কোনো আয়ন গঠিত হলে যে এনথালপির পরিবর্তন ঘটে, প্রমাণ অবস্থায় মানে পরিষ্কার বোঝা যাচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, অসীম লঘু দ্রবণ মানে সেখানে দ্রাবের তুলনায় দ্রাবকের পরিমাণ অনেক 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 বেশি, সেই জন্য বলছে অসীম লঘু দ্রবণে কোনো আয়ন 1 মোল পরিমাণ কোনো আয়ন গঠিত হলে তখন যে পরিমাণ এনথালপির পরিবর্তন ঘটে, তখন সেই এনথালপিটাকে বলা হয়ে থাকছে ওই আয়নের প্রমাণ গঠন এনথালপি। এখানে একটা ছোট্ট আমাদের অ্যাজামশান আছে। প্রচলিত নিয়ম অনুযায়ী 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে বা প্রমাণ অবস্থায় H+ আয়নের গঠন এনথালপিকে 0 ধরা হয়। অর্থাৎ ডেল্টা H0 ফরমেশন অফ H+ আয়ন অ্যাকোয়া ইকুয়াল টু 0। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস থেকে যখন তোমার হাইড্রোজেন আয়ন গঠিত হয়, এই হাইড্রোজেন আয়ন গঠিত হলে সেই এনথালপির মানটা কিন্তু 0 হয়ে যায়। এক্সাম্পল আমরা এখানে আলোচনা করব। আমাদের OH- আয়নের গঠন তাপ নির্ণয় করতে হবে প্রমাণ অবস্থায়। প্রদত্ত H+ আয়ন অ্যাকোয়া, OH- আয়ন অ্যাকোয়া বিক্রিয়া করে 1 মোল জল উৎপন্ন করলে সেক্ষেত্রে -57.3 কিলোজুল পার মোল তাপশক্তি উৎপন্ন হবে।
ঠিক একইভাবে হাইড্রোজেন এবং হাফ অণু অক্সিজেন বিক্রিয়া করে জল উৎপন্ন করে সেক্ষেত্রে 285.8 কিলোজুল পরিমাণ তাপ উৎপন্ন হবে। এই দুটো বিক্রিয়া থেকে কাজে লাগিয়ে আমাদের ডেল্টা H0 ফরমেশন অফ OH মাইনাস আয়ন গণনা করতে হবে। তাহলে আমরা 1 নং সমীকরণটা যদি আমরা লিখি, এই বিক্রিয়ার বিক্রিয়াতাপ দেয়া আছে, তাহলে এই বিক্রিয়াতাপ মানে আমরা লিখতে পারি বিক্রিয়াজাত পদার্থের গঠন তাপ মাইনাস বিক্রিয়ক পদার্থের গঠন তাপ করলেই তো ওই বিক্রিয়ার জন্য বিক্রিয়াতাপটা আমরা পেয়ে যাব। সেই জন্য বলছি যে 1 নম্বর সমীকরণ থেকে যেটা আমরা পেয়েছি, দেখো ডেল্টা H0 অর্থাৎ বিক্রিয়াতাপ ইকুয়াল টু বিক্রিয়াজাত পদার্থের গঠন তাপ মাইনাস বিক্রিয়ক পদার্থের গঠন তাপ। এখন জলের যে গঠন তাপ, সেই গঠন তাপের মান এখানে বলা আছে, সেই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম, আর বিক্রিয়া তাপের মানটাও বসিয়ে দিয়েছি। ডেল্টা H0 ফরমেশন অফ H প্লাস আয়ন সেটা আমরা 0 আগে থেকে জানি, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের ডেল্টা H0 ফরমেশন অফ H প্লাস অ্যাকোয়া এটা আমাদের বের করতে হবে। তাহলে এই অবস্থায় ডেল্টা H0 মানে সিম্পল বীজগাণিতিক নিয়ম অনুযায়ী এটা মাইনাস আছে, প্লাস করতে গেলে তাহলে 285.8 মাইনাস 57.3, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 57.3 হয়ে গেল প্লাস। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা H0 ফরমেশন অফ H প্লাস OH মাইনাস আয়ন অ্যাকোয়া ইকুয়াল টু মাইনাস 228.5 কিলোজুল, অর্থাৎ OH মাইনাস আয়নের প্রমাণ গঠন তাপ মাইনাস 228.5 কিলোজুল পার মোল। অর্থাৎ তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 মোল পরিমাণ OH মাইনাস আয়ন অসীম লঘু দ্রবণে গঠিত হতে গেলে বা গঠিত হলে 228.5 কিলোজুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন হবে।